নাম্বার না 6 নাম্বার কি জানি না ঠিক আছে 5 নাম্বার আমি একটু দেখি 5 নাম্বার 5 নাম্বার হ্যাঁ 5 নাম্বার ক্লাস হ্যালো হ্যাঁ ওকে 5 নাম্বার আমরা লাস্ট 351 নাম্বার সেকশন পর্যন্ত পড়ছি 351 নাম্বার আমরা পড়ছিলাম অ্যাসল্ট আচ্ছা ওই বলছিলাম অ্যাসল্ট আর ব্যাটারি জিনিসটা কি অ্যাসল্ট আর ব্যাটারি ব্যাপারটা হচ্ছে কি আমরা কাউকে যখন মারবো বলি সেটা হচ্ছে অ্যাসল্ট আর যখন মেরে দিই তখন সেটা ব্যাটারি হয়ে যায় ঠিক আছে আচ্ছা আমি একটু জানাটা অফ করি বেশি বাতাস আসতেছে হ্যাঁ ওকে আজকে আমরা ওখান থেকে মোটামুটি 450 পর্যন্ত যাওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ আচ্ছা এখন একটা সেকশন ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পিলির জন্য এখান থেকে কোয়েশ্চেন আসে এবং গতবার পিলিতে আসছে যদি ভুল না হয় সেটা হচ্ছে সেকশন 354 হ্যাঁ আমরা যে শ্লীলতাহানি বলি শ্লীলতাহানির ইয়েটা হচ্ছে সেকশন 354 শ্লীলতাহানির শাস্তি হচ্ছে 2 বছর এটা মাথায় রাখতে হবে 354 2 বছর শাস্তি পরীক্ষা প্রশ্ন আসে শ্লীলতাহানির কত মানে পানিশমেন্ট কি 2 বছর তাহলে 2 বছর পর্যন্ত যে কোনো মধ্যে সশ্রম বা বিনাশম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় আচ্ছা এরপরে আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট সেকশন এই সেকশনটা ইম্পর্টেন্ট 300 এখন যেটা বলছে এটা ইম্পর্টেন্ট আর এখন যেগুলো করাবো এগুলো ইম্পর্টেন্ট এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে আচ্ছা 359 আমরা তো পাচার শব্দটা শুনেছিলাম শুনছি কিনা পাচার অপহরণ দুইটা জিনিস ভিন্ন বিষয় পাচার এবং অপহরণ দুইটা ভিন্ন জিনিস কখনো এগুলাকে তালগোল পাকানো যাবে না এবং খুব ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে কারণ প্রিলিতে এবং রিটেনে এখান থেকে কোয়েশ্চেন আসে প্রিলি এবং রিটেন দুইটা জিনিসের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক ইভেন ভাইভাতেও কিন্তু কোয়েশ্চেন করে আচ্ছা আর ভাইভাতে ইভেন অনেক সময় করে কি 300 নারী শিশু নির্যাতনের সেকশন 307 কিন্তু অপহরণের পানিশমেন্টটা দেওয়া আছে যাবজ্জীবন 10 বছরের যে ব্যাপারটা ওখানে আছে তো এই জন্য অনেক সময় ভাইভাতেও কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞেস করে অর্থাৎ কম্পেয়ার করে জিজ্ঞেস করে ওকে যাই হোক এখন 359 বলা হচ্ছে পাচার এখন প্রথম কথা হচ্ছে পাচারের ডেফিনেশনটা কিন্তু এরপরে আগে পাচার কয় প্রকার 2 প্রকার পাচার 2 প্রকার এই 2 প্রকারের কথাটা মূলত এখানে বলছে 2 প্রকার হ্যাঁ পাচার হচ্ছে 2 প্রকার এখন দুই প্রকার কি একটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে একটা হচ্ছে বাংলাদেশ সাথে প্রচার একটা হচ্ছে আইনসম্মত অভিভাবক হতে প্রচার একটা হচ্ছে বাংলাদেশ সাথে পাচার সরি অভিভাবক বানানটা কিরকম ব না ভ অভিভাবক ভ আচ্ছা তাহলে পাচার কয় প্রকার 2 প্রকার পাচারের ইয়ার হচ্ছে কয় প্রকার 2 প্রকার তাহলে এখন আচ্ছা পরীক্ষা ইংলিশে জিনিসটা একটু জেনে রাখি দেখি কিডন্যাপ শব্দের অর্থ হচ্ছে পাচার কিডন্যাপ মানে পাচার আর যখন অ্যাবডাকশন বলবে তখন হচ্ছে অপহরণ অ্যাবডাকশন হচ্ছে অপহরণ আমাদের ইয়াতে হ্যাঁ অ্যাবডাকশন হচ্ছে অপহরণ সো এই জিনিসগুলো একটু বুঝতে হবে যখন অপহরণ হবে তখন আমরা সাধারণত এখন জেনারেল লতে অর্থাৎ প্যানেল কোর্টে অপহরণের মামলা করা হয় না প্যানেল এখন করা হয় নারী শিশু নির্যাতনে তো আবার পাচার হলে সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আমাদের অন্য আইন নারী শিশু পাচার আমরা ভিন্ন আইন আছে ওকে অভিভাবক কেমনে বানান ভুল হয় হবে না না আমি তো ভাবছিলাম বাংলা আমি দুর্বল এখন তবে দেখতেছি আল্লাহ রহমত আমার থেকে একটু দেখান তো দাঁড়াও দেখাচ্ছি তো ওকে এখন আমরা দেখবো এবার ডেফিনেশন গুলো দেখি 360 হচ্ছে বাংলাদেশ সাথে যে অপহরণ বললাম এই বাংলাদেশ সাথে অপহরণের ডেফিনেশনটা বলা আছে কোথায় 360 সেটা কিরকম বলা হচ্ছে কোনো ব্যক্তির সম্মতি অর্থাৎ সম্মতি ব্যতীত তাকে কি করা বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়াটা হচ্ছে বাংলাদেশ সাথে অপহরণ
আর 300 তাহলে এটা 360 পরীক্ষায় একটু মাথায় রাখতে হবে। বাংলাদেশ সত্য 360 অপহরণের টা কি? শাস্তি কোথায় আছে? বাংলাদেশ সত্য অপহরণ আমরা যে একটু আগে 2 প্রকার পড়ছিলাম, 2 প্রকারের মধ্যে বাংলাদেশ সত্য অপহরণ এটা হচ্ছে 360 তে। এরপরে 361 এ তাহলে বাংলাদেশের টেরিটরির বাইরে পাঠিয়ে দিলে সেটা হচ্ছে বাংলাদেশ সত্য অপহরণ। আর এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 361। 361 টা হচ্ছে কি অভিভাবক হতে অপহরণ 361। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখানে বয়সের একটা বিষয় আছে। তাহলে এটা হচ্ছে অভিভাবক হতে অপহরণের ডেফিনেশনটা কোথায় আছে? 361 তে আছে। কিন্তু 361 তে এখানে দুইটা বিষয়, ছেলের ক্ষেত্রে একটা বিষয়, মেয়ের ক্ষেত্রে একটা বিষয়। এই যে এখন ছেলেদের ক্ষেত্রে বয়সটা কত, মেয়েদের ক্ষেত্রে বয়সটা কত, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। এখন ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 14 বছরের কম বয়স্ক, 14 বছরের কম বয়স্ক, কম বয়স্ক মাথায় রাখতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে 16 বছরের কম বয়স্ক। আচ্ছা, এইটা এরপর আসতেছে অন্য কোনো বিকৃত মস্তিষ্ক হইলে তাদের ক্ষেত্রে। তাহলে বাংলা মানে অভিভাবক হতে কখন? যখন দেখা যাচ্ছে এই ব্যক্তিরা এই যে 14 বছর বয়সের কম বয়স্ক বালক এবং বালিকা হচ্ছে কি 16 বছরের কম বয়স্ক অথবা বিকৃত মস্তিষ্ক, এরা কিন্তু সম্মতি দেওয়ার মতো কিনা ক্যাপেবল না। তাহলে এদের পক্ষ হয়ে সম্মতিটা দিবে কে? তাদের গার্ডিয়ান। সো এই জন্য এই যে গার্ডিয়ানকে না জানিয়ে এদের এই ধরনের যারা আছে কম বয়স্ক এদের সম্মতির ভিত্তিতে যদি নিয়ে যায় সেটা কি হবে? অভিভাবকত্ব হতে পাচার। ক্লিয়ার? এখন পরীক্ষায় যদি প্রশ্ন দেয় মিস্টার এক্স কি করলো? ওয়াই কে নিজের সন্তান ভেবে নিয়ে গেল, তাহলে এটা মানে সরল বিশ্বাসে নিজের সন্তান ভেবে নিয়ে গেল, এটা পাচার হবে কিনা? ওমা, ও বুঝি ওর সন্তানকে চিনে না। আপনি চিনেন কি চিনেন না ওটা বললাম আপনার আইনের বাইরে করতে পারবেন না। আপনি বাস্তবতা একটা জিনিস, আইন একটা জিনিস, ঠিক আছে? সো আইন বলতেছে আপনি সরল বিশ্বাসে যদি কোনো ব্যক্তিকে নিজের মানে কোনো সন্তানের বাবা মনে করেন এবং সেই সরল বিশ্বাসে সেটা যদি নিয়ে হবে যান না। সেটা পাচার হবে না। ওকে, এখন এই জিনিসটা কোথায় হয় জানেন? দেখি একটু এক্সাম্পল কোথায়? দেন। বিয়ে শাদী করছেন, আচ্ছা শুনেন একটু মনোযোগ দেখেন। এটা হচ্ছে রহিমা ধরেন এটা হচ্ছে রহিমা আর এটা হচ্ছে কুদ্দুস। তো রহিমা আর কুদ্দুসের মধ্যে বিয়ে হয়েছে, তাদের তাদের ফ্যাক্টরিতে পয়দা হয়েছে আবুল। একটু মিট করতে হবে। এখন দেখেন, তো সুখে শান্তিতে সংসার চলতেছে, কিছুদিন পরে শুরু হইলো ঝগড়াঝাটি শুরু হইলো। এখন রহিমা কি করলো? রাগ করে তার সন্তান সহ কোথায় চলে গেল? বাপের বাড়ি চলে গেল। এখন কুদ্দুস তো রিকোয়েস্ট করে কিন্তু রহিমা আসে না। এদিকে কুদ্দুসের তার সন্তানকে দেখার জন্য ফরান ফাটি যাচ্ছে। তো আলটিমেটলি সে কি করছে, একদিন তার ওই যে শ্বশুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার সন্তানকে দেখছে, দেখে হুট করে সিএনজিতে তুলে নিয়ে আসছে। বাকিটা বুঝে নেন। বাকিটা ইতিহাস। হ্যাঁ, বাকিটা ইতিহাস। এবার আসেন এর পরবর্তীতে যে জায়গাটা সেটা হচ্ছে, এবার আসেন এই পানিশমেন্ট গুলা কি। এখন 362 দেখেন, 362তে কিন্তু শাস্তিটা হচ্ছে অপহরণের, পাচারের শাস্তি না। মাথায় রাখতে হবে, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। পাচারের শাস্তি না, এটা হচ্ছে অপহরণের শাস্তি। দেখেন তাহলে অপহরণের পানিশমেন্টটা কি? অপহরণের পানিশমেন্ট একটু দেখেন। অপহরণের পানিশমেন্টটা দেওয়া আছে কোথায়? 362তে। একটু বেশি ইম্পর্টেন্ট। অপহরণের ডেফিনেশনটা এরপর একটু পর আমি শাস্তিতে যাব। এখন অপহরণের ডেফিনেশনটা কোথায় আছে? অপহরণের ডেফিনেশনটা আছে 362তে। এখন অপহরণ বলতে কি বোঝাচ্ছে একটু দেখেন। অপহরণ আপনি কখন অপহরণ বলবেন? ধরেন আপনি যেতে চাচ্ছেন না, আপনাকে জোর করে নিয়ে যাওয়া হলো। আপনি যেতে চাচ্ছেন না, জোর করে নিয়ে যাওয়া হলো, অথবা কোনো একজন কেউ কাউকে কি করলো, মানে পার্কে নিয়ে যাবে বললো কিংবা রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যাবে বলে অন্য কোনো জায়গায় নিয়ে গেল, ঠিক আছে? তখন এটা অপহরণ। সো অপহরণ পাচার পার্থক্যগুলো বুঝতে হবে। অপহরণ পাচার পার্থক্য না বুঝলে গোলাই ফেলবেন। পাচার 2 প্রকার, 59 ডেফিনেশন দেখলাম, 61 ডেফিনেশন দেখলাম, আর 62 হচ্ছে অপহরণ বা অ্যাবডাকশনের ডেফিনেশনটা। তাহলে অ্যাবডাকশন বলতে কি বোঝানো হয় বা অপহরণ বলতে কি বোঝানো হয়? এক স্থান হতে যখন অন্য স্থানে জোরপূর্বক বা প্রতারণামূলক পদ্ধতিতে নিয়ে যাওয়া হবে, হয় জোর করে নিয়ে যাবেন অথবা ওনাকে বলছেন আপনি পার্কে নিয়ে যাবেন, কিন্তু ওনাকে নিয়ে গেছেন কোথায়? কোথায়? মেডিকেলে। যাই হোক, কোন একটা জায়গায় নিয়ে গেলেন, নেওয়ার কথা বললেন এক জায়গায়, নিয়ে গেলেন অন্য জায়গায়। সো এটা হচ্ছে অপহরণ। এখন
এখন আমরা দেখবো একটু পানিশমেন্ট গুলা কি। তাহলে 363তে প্রথমে দেখবো আমরা পাসারের পানিশমেন্ট পাসারের সাজাটা দেখবো আমরা কত 363তে। একটু দেখেন তাহলে পাসারটা দুই ধরনের, একটা হচ্ছে বাংলাদেশ থেকে, আরেকটা হচ্ছে আইনগত অভিভাবক বা অভিভাবক গার্ডিয়ান থেকে। আচ্ছা, এখন এর পানিশমেন্টটা কোথায় আছে 363তে। দেখেন বাংলাদেশ হতেও ইয়া করেন কিংবা লিগ্যাল গার্ডিয়ান বা আইনসম্মত অভিভাবক হতে করেন, যেখান থেকে করেন না কেন পানিশমেন্ট হচ্ছে 7 ইয়ার্স। দেখেন তাহলে কি বললাম 7 ইয়ার্স অথবা অর্থদণ্ড। তাহলে এটা কিন্তু কার, এটা পাসারের, এটা পাসার, এটা কিন্তু ইয়া না, অপহরণ না। এবার আসেন 363 শেষ হলে একটু জানাবেন। 364 হচ্ছে আপনি খুন করার উদ্দেশ্যে কি করলেন, খুন করার উদ্দেশ্যে। 364 আপনি খুন করার উদ্দেশ্যে কি করলেন, অপহরণ করলেন। 364তে খুন করার উদ্দেশ্যে অপহরণ করলেন, তাহলে আপনার পানিশমেন্ট হচ্ছে যাবজ্জীবন 10 বছর, যাবজ্জীবন 10 বছর। আর ইয়া তো থাকবে, ফাইন তো থাকবেই, মাথায় রাখবেন। তিনশো 64 কটা নিজে পড়ে নিবেন, 364 এটা নিজে পড়ে নিবেন, ইম্পর্টেন্ট আছে, নিজে পড়ে নিবেন, বুঝবেন। আচ্ছা, এবার আসেন, এবার আমরা সরাসরি যাব মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, যে সেকশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন 375 রেপ, 375। এখন প্রথম কথা হচ্ছে রেপের ডেফিনেশনটা কি জিনিস এবং ইনগ্রেডিয়েন্টস কয়টা। হ্যাঁ, কোথায় অপহরণের শাস্তি কোন? নাই বললাম না, পাচারের শাস্তি আছে, কিন্তু অপহরণের শাস্তি আছে কিরকম। আপনি খুন করার উদ্দেশ্যে যদি অপহরণ করেন, এই জন্য অপহরণের মামলা করবেন কোথায়, নারী শিশু নির্যাতনে 307 দ্বারা, যাবজ্জীবন 10 বছর। ঠিক আছে, ও আচ্ছা, ঠিক আছে। মামলা করার আগে সমস্যা একটা ফোন দিয়েন, কোন আইনে মামলা করবেন বলে দিব, ওইখানে আবার কাহিনী হইছে, আছে। তোমার থেকে বলা লাগবে না, ইনশাল্লাহ আমি বুঝবো, ঢং মারাইও না। তোমার কথা সেদিন আমার খুব গায়ে লাগছে, এটা এখনো জ্বলতেছে, ওয়েট ওরে করো। বাপরে, পানি ডালো ভাইয়া। আমাদেরকে এরকম কত কিছু যে বললো, অনেকে কানে শোনা ঢুকাই না কোনোদিন। আচ্ছা, এখন আমরা ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে রেপ। এখান থেকে কোয়েশ্চেন আসে কিরকম, দেখেন প্রথম কথা হচ্ছে রেপ কয়টি ক্ষেত্রে রেপ হয়, 5টি ক্ষেত্রে, বা কয়টি গ্রাউন্ড, 5টি গ্রাউন্ড। গ্রাউন্ড হচ্ছে 5টি, একটু দেখবেন, বা ক্ষেত্র কয়টি, 5টি। এই 5টি গ্রাউন্ড মনে রাখার টেকনিকটা অনেকে ভুলে যায়, এই জন্য নিজের মতো করে মনে রাখবেন। যেমন ধরেন মানে সম্মতির বিরুদ্ধে আর কি, সম্মতির বিরুদ্ধে, তারপর আরেকটা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে। তো ওয়ার্ড গুলাকে আপনি নিজের মতো করে টেকনিক দিবেন, এখানে পাবেন এগুলা, মানে সরা দিয়ে একটু টেকনিক্যাল আপনার মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে 5টি ক্ষেত্রে হয়, 5টি ক্ষেত্রে হয়। এখন এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ব্যতিক্রম আছে। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করে 375-এ বা রেপের ব্যতিক্রম কয়টি আছে, ব্যতিক্রম হচ্ছে একটি ব্যতিক্রম আছে, এখানে একটি ব্যতিক্রম আছে, একটি ব্যাখ্যা আছে। ব্যতিক্রম একটি, ব্যাখ্যাও একটি, এই জন্য এখান থেকে ইম্পর্টেন্ট, ব্যতিক্রম একটি, ব্যাখ্যাও একটি। একটা সময় দিত রেপের ডেফিনেশন কততে আছে 375-এ, কিন্তু বর্তমানে দেওয়া হয় কি কয়টি গ্রাউন্ড আছে, 5টি গ্রাউন্ড। ব্যতিক্রম কয়টি, একটি, ব্যাখ্যা কয়টি, একটি। এখন এই যে ব্যতিক্রম যেটা, এই ব্যতিক্রমটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, কারণ হাজবেন্ড কর্তৃক ওয়াইফ ও রেপ হয়, সেই বিষয়টা হচ্ছে ব্যতিক্রম বলা হয়েছে। এবং পানিশমেন্ট একটু পরে দেখবো, এবং এটার সাথে আমরা সিআরপিসি একটা জায়গায় মিলাই পড়বো। আগে এতটুকু শেষ করি, তারপর 376 আমরা ডেফিনেশনটা দেখবো। এখন দেখেন 376, সিআরপিসির 561। yes, thank you, 561, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিজেএম, সিএমএম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এবার আসেন, এবার পানিশমেন্টটা কি, পানিশমেন্ট হচ্ছে যাবজ্জীবন 10 বছর। রেপের পানিশমেন্ট কি, লাইফ 10, আর তো ফাইন তো থাকবেই, ফাইন অবশ্য থাকবে। একটু এটা আজান কি দিচ্ছে, নতুন যেটা আসছে সেটা? নো বলবো, আজান দিচ্ছে একটু।
ওকে, হ্যাঁ আপনার প্রশ্ন ছিল সংশোধনটা আছে নারী ও শিশু নির্যাতনে, এই আইনে না, নারী ও শিশুতে। তো বর্তমানে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বর্তমানে রেপের মামলা কোন আইনে হয়, উত্তর হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। ক্লিয়ার? হ্যালো, হুম, কি বলছস? বললাম যে আপনি বলেন আমাকে, মানে এটা কি সংশোধন যেটা আসছে ওটা, সংশোধনটা পেনাল কোডে আসে নাই, সংশোধনটা আসছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে, সেকশন 9-এ। এখন আসেন, তাহলে রেপের পানিশমেন্ট কি? পেনাল কোডের অধীন লাইফ, মানে যাবজ্জীবন 10 বছর ফাইন। কিন্তু হাজবেন্ড কর্তৃক ওয়াইফ যদি রেপ হয়, কখন ওয়াইফের এই, এজ, শোন না, কিন্তু আমাদেরকে যখন ম্যাডাম পেনাল কোড পড়াইছে তখন তো উনি নারী ও শিশু ওটাও পড়াইছিল। হ্যাঁ তখন কিন্তু সংশোধন আসে নাই, সংশোধনটা আসছে গত বছর। তো এখানে কি ওটা পড়তে হবে নারী ও শিশু দমন আইনে কি কি বলছে? না এগুলো ভাইবার জন্য পড়তে হবে, যে ইয়াতে পড়ার দরকার নাই। কিন্তু উনি তো পড়াইছিল মেবি। উনি তো পড়াবে, উনার তো ওটা পড়ানোর দরকার, এটা তো রিটেন ও বেসড। আচ্ছা। হ্যাঁ, এবার তাহলে রেপের পানিশমেন্ট কি লাইফ 10 অথবা ফাইন। কিন্তু হাজবেন্ড কর্তৃক যদি ওয়াইফ রেপ হয়, কখন ওয়াইফের এজ যদি বিলো 12 হয়, বিলো 12 হইলে তখন সেটাকে হাজবেন্ড কর্তৃক ওয়াইফ রেপ বলা হয়। ইভেন এগুলো হচ্ছে আরো কিছু প্রবলেমেটিক কোয়েশ্চেন। দেখেন আমরা যখন রেপের ডেফিনেশন পড়ি, প্রথমটা কিন্তু ইচ্ছার বিরুদ্ধে, সেকেন্ড গ্রাউন্ডটা হচ্ছে সম্মতির বিরুদ্ধে। সুতরাং আমরা বাংলাদেশ পার্সপেক্টিভে কিন্তু আসলে অনেক কিছু বুঝি না। বাংলাদেশ পার্সপেক্টিভ আসলে সবকিছুকে একটু মানে একটু নিউট্রাল লেভেলে চিন্তা ভাবনা করে। এখানে যদিও বলা হচ্ছে ওয়াইফের এজ যদি 12 বছরের কম হয় তাও কিন্তু রেপ, সেই ক্ষেত্রে শাস্তিটা হচ্ছে 2 ইয়ার্স, সেই ক্ষেত্রে শাস্তিটা হচ্ছে 2 ইয়ার্স। দেখেন এতটুকু ক্লিয়ার হলে একটু জানাবেন। তাহলে রেপের পানিশমেন্ট কি লাইফ 10 ফাইন, আর যদি হাজবেন্ড কর্তৃক ওয়াইফ হয় তাহলে 2 ইয়ার্স। সেটা কখন? যদি ওয়াইফের এজ যদি 12 ইয়ার্স এর নিচে হয়। এখন দেখেন তাহলে মানে সিআরপিসি ওটা ওটা কি, ওটা আর কি মানে বিচারটা কে করবে? বিচারটা কে করবে? ওখানে তো বিচার কে করবে ওটা বলা আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ এই যে এটা আর কি, এই যে লাস্টের গ্রাউন্ডটার বিচারটা করবে ওরা। এখন ওয়াইফ ওয়াইফ আমরা আসলে বাংলাদেশ পার্সপেক্টিভ এগুলো অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে, এই জন্য বলা, আমরা বলতাম না। দেখেন ভাইভাতে জিজ্ঞেস করলো যে মিস্টার এক্স, মিস্টার এক্স, মিস্টার এক্স, আর এদিকে হচ্ছে মিসেস, যে কোনো একটা সামওয়ান। এখন সম্মতির বিরুদ্ধে যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই রেপ হবে। কারণ কি আমাদের 2 নম্বর গ্রাউন্ডে সম্মতি বিষয়টা বলা আছে, সো সামওয়ান যদি সম্মতি না দেয় তাহলে অবশ্যই সেটা রেপ হবে। এই জিনিসগুলো একটু ডিপলি চিন্তা করতে হবে। যেমন আজকে আরেকটা বিষয়, আচ্ছা একটা বিষয়, মিস্টার এক্স, মিস্টার এক্স ঘন্টায় মানে 1 ঘন্টায় আর কি 6 কিলোমিটার, 6 কিলোমিটার হাঁটেন। প্রশ্ন আছে মানে 50, এটা ভাইবার কোয়েশ্চেন, 50 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? সরি 60 কিলোমিটার, 60 কিলোমিটার, 16 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? আমি ম্যাথ কেন করব? না এটা বলেন না, একটু দেখি না। 1 ঘন্টায় যাই 6 কিলোমিটার, তো 60 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? 60 কিলোমিটার যেতে 1 ঘন্টায় যাই 6 কিলোমিটার তো। হ্যাঁ 10 ঘন্টায়, রাইট? 10 ঘন্টায় আর কি। আমি হ্যাঁ তোমারটা দেখে বলি নাই। আচ্ছা তার উত্তর হচ্ছে 10 ঘন্টায় তো। মনে হয় আচ্ছা একটা ম্যাথ পরীক্ষা যদি আসে তাহলে আনসারটা রাইট, কিন্তু ভাইভাতে যদি জিজ্ঞেস করা হয় তাহলে এই আনসারটা কখনো রাইট বলা যাবে না, মানে একেবারে পিওরলি বা এক্সক্লুসিভলি রাইট বলা যাবে না। কারণ কি কোনো ব্যক্তি টানা 10 ঘন্টা হাঁটতে পারে না। তো এই জন্য বলতে হবে স্যার উত্তর কিন্তু 10 ঘন্টা হবে, তবে কোনো ব্যক্তি একটানা 10 ঘন্টা হাঁটতে পারে না। ঠিক আছে, এই জিনিসগুলো ইয়াতে বলতে হবে। মানে অনেক সময় প্রবলেমেটিক কোয়েশ্চেন দেয়। 11তম ওমা, জুডিশিয়ারিতে একটা প্রবলেম, কোনো ব্যক্তি কি ভাইবা 10 এখন ঘন্টা টানা এগুলা হাঁটতে পারে জিজ্ঞেস নাকি? করা শুরু করছে। ওমা, কি বলেন? হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করবে যে বিবাহিত নাকি অবিবাহিত, তখন আপনি তো বলবেন স্যার আমি বিবাহিত। তো আপনার হাজবেন্ড কি করে? স্যার আমার হাজবেন্ড বাংলাদেশ সরি ইয়াতে কি মানে বলাকা বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জব করে। আচ্ছা তাহলে বলেন তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রতিষ্ঠা সালটা কত? আপনার হাজবেন্ডের র্যাঙ্কিংটা কত? আপনার হাজবেন্ড যে বেতনটা হোল্ড করে এটা কোন গ্রেডের? এভাবে জিজ্ঞেস করতে পারে। দেশের বাইরে কয়বার গেছেন, কোন দেশে গেছেন, যাওয়ার সময় কোন কোন বিমানবন্দরে করলেন, ল্যান্ড করলেন, জিজ্ঞেস করতে পারে।
সো ভাইবার কোনো ওরে স্পেসিফিক সিলেবাস নাই। বাপরে! ভাইভাতে সবথেকে মজার জিনিস বলবো নাকি সবথেকে কঠিন জিনিস বলবো বুঝি না, সেটা হচ্ছে কি আমরা দেখি প্রিলি এবং রিটেন এগুলোর জন্য কিন্তু সিলেবাস আছে, কিন্তু কিন্তু ভাইভাতে যাই তো যারা প্রিপারেশন না তারা জাস্ট এতটুকু পড়ে যায়, সিলেবাসের বাইরে পড়াশোনা করে না, যার কারণে ভাইভাতে কিন্তু সিলেবাস মেনটেন করা হয় না। ভাইভাতে আনলিমিটেড, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কোয়েশ্চেন করে, যার কারণে অনেকে বিপদে পড়ে যান। যেমন সিআরপিসি তে 145 যে সেকশনটা আছে, এই সেকশনটা কোন ধরনের, এটা কি সিভিল নাকি ক্রিমিনাল, নাকি কোয়াজি সিভিল কোয়াজি ক্রিমিনাল? এটা কোয়াজি সিভিল, না 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 না, এটা সিভিলও না অবশ্যই ক্রিমিনালও না। অবশ্যই এটা কোয়াজি সিভিল কোয়াজি ক্রিমিনাল দুইটাই। কোয়াজি সিভিল কেন বলতেছি, কারণ এটা হচ্ছে স্থাবর সম্পত্তি, তাহলে সম্পত্তি একটা বিষয় আছে না, নিয়ে। এই জন্য এটা হ্যাঁ। কোয়াজি সিভিল। ক্লিয়ার? জি। আচ্ছা আচ্ছা, এটা যদি এটাকে না আমরা মানে তাহলে কোয়াজি সিভিল কোয়াজি বলবো যে ক্রিমিনাল। হ্যাঁ বলা যাবে। একইভাবে প্যানেল কোডে আমরা দেখবো 799 যে সেকশনটা, অর্থাৎ ডিফামেশনের শাস্তি হচ্ছে 500-তে। মানহানি। তো এটাও কোয়াজি সিভিল কোয়াজি ক্রিমিনাল, কারণ এটার জন্য পানিশমেন্টও আছে, যেমন একইভাবে আবার এটার জন্য কি আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারেন। ক্লিয়ার? এই জন্য এগুলো কোয়াজি। আচ্ছা 145 এর যে আদেশটা দিবে সেটা যদি না মানে তার শাস্তিটা কোথায় আছে? প্যানেল কোডের 187-তে হচ্ছে আমরা 103 এর যে ওই যে সিজার লিস্ট রেডি করার সময় না আসলে তার পানিশমেন্টটা দেখছি 107-এ, আর 145 এর পানিশমেন্টটা হচ্ছে 188-তে। ওখানে দুইটা পানিশমেন্ট, একটা 2 মাসের আর একটা 6 মাসের। কোনটা 2 মাস কোনটা 6 মাস নিজে পড়ে নিবেন নিজ দায়িত্বে, সবকিছু রেডিমেড খাওয়াইলে ঠিক না, নিজেরা কিছু কিছু নিবেন, তখন একটা টেন্ডেন্সি তৈরি হবে যে এটা কেন এরকম হয়েছে, একটা কোয়েশ্চেন রাইজ হবে নিজেদের মধ্যে, তখন প্রবলেমেটিক কোয়েশ্চেন সলভ করা এবং রিটেন কোয়েশ্চেন সলভ করার মতো একটা ক্যাপাবিলিটি এখন থেকে অর্জন করবেন। এখন আসেন, এখন আমরা যাব তাহলে 376 দেখলাম, 376 এর পরে 378 থেফটের মানে চুরি, দেখেন থেফট, তাহলে ডেফিনেশনটা কত? 378 এ ডেফিনেশনটা 378 এ এখানে এখনো 5টি এক্সপ্লেনেশন দেখবেন, কয়টি ব্যাখ্যা? 5টি ব্যাখ্যা দেখবেন, 5টি ব্যাখ্যা কয়টি? 5টি, অর্থাৎ মানে কয় ক্ষেত্রে চুরি হইতে পারে, 5টি ক্ষেত্রে। একটু মিউট করতে হবে। দেখেন প্রথমটা হচ্ছে কি রকম, দেখেন তাহলে অনুমতি ব্যতীত, কারো অনুমতি ব্যতীত নিবেন। এরপর হচ্ছে কি তারপর কি অসৎ উদ্দেশ্য নিবেন। এরপরে অস্থাবর সম্পত্তি মাথায় রাখবেন, মূল সেকশনটা পড়বেন। 5টি এক্সপ্লেনেশন কয়টি? 5টি দেখবেন। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, কি বলছো? তাহলে 5টি ব্যাখ্যা কয়টি? 5টি ব্যাখ্যা, অর্থাৎ অসৎ উদ্দেশ্যে, অসম্মতিতে, অস্থাবর সম্পত্তি দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন স্থাবর সম্পত্তি চুরির বিষয়বস্তু হতে পারে কিনা? স্থাবর সম্পত্তি, হ্যাঁ স্থাবর মানে যেটা কি করা যায় না, মুভ করা যায় না, স্থির করা যায় না। হ্যাঁ, এটা চুরির বিষয়বস্তু হতে পারে কিনা? জমি চুরিতে কোনোদিন শুনি নাই। হ্যাঁ, হইতে পারে মনে হয়, নাকি হবে না জানি না। দেখেন এটা কি? আচ্ছা, গাছ চুরি হয় তো? এটা কি? গাছ। এই গাছটা চুরি হতে পারে কিনা? যখনই আমি কাটবো, যখনই ভূমি থেকে এটাকে আলাদা করে ফেলবো, ঠিক তখনই এটা কি চুরির বিষয়বস্তু হবে। ক্লিয়ার? হ্যাঁ। এবার আসেন, এটা আমার বিল্ডিং এই পাশে একটা এসি লাগানো আছে। তো এখন এই এসিটা মুভেবল প্রপার্টি নাকি ইমুভেবল প্রপার্টি? এটা মুভেবল। কে বলছে? যতক্ষণ না পর্যন্ত এটা কি থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা সাথে অ্যাটাচ থাকবে, বিল্ডিং এর সাথে অ্যাটাচ থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা ইমুভেবল। ঠিক যখন এটাকে আলাদা করবে তখন এটা মুভেবল হয়ে যাবে। সো এটাও কি হইতে পারে পরীক্ষায়, কিন্তু এটা চুরি হইতে পারে কিনা এটা আসবে না, প্রশ্ন আসবে এটা মুভেবল নাকি ইমুভেবল প্রপার্টি। আচ্ছা যাই হোক, ওদিকে যাচ্ছি না। এবার আসেন আচ্ছা আরেকটা প্রবলেম বলি, মিস্টার এক্স রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় এখানে একটা রিং পেলো, এখানে একটা কি পেলো? রিং পেলো। এখন সে রিংটা নিয়ে ফেললো। প্রশ্ন হচ্ছে এটা চুরি হবে কিনা? না, চুরি হবে না। কেন হবে না? কারণ এটা পাইছে। কারণ কি এখানে ব্যাপারটা ওইখানে না, ব্যাপারটা হচ্ছে ওই যে পাইছে, এটা ঠিক আছে, এটা সাথে সাথে বলতে হবে কি এই যে সম্মতির যে ব্যাপারটা, এখানে তো মালিক নাই, তাহলে মালিকের মানে সম্মতি ব্যতীত যে ব্যাপারটা, তাহলে এখানে মালিক নাই। ঠিক আছে, সো এখানে এর অসৎ উদ্দেশ্যের যে ব্যাপারটা তাও আসতেছে না, সুতরাং এখানে চুরি হবে না। তাহলে এখন এই ব্যক্তি নেওয়ার পরে মালিককে খোঁজার ট্রাই করে নাই, তাহলে কি হবে?
মালিককে, তাহলে ওটা খুঁজে চুরি হবে? চুরি হবে না। তখন যেটা হবে সেটা হচ্ছে আত্মসাৎ, অপরাধমূলক আত্মসাৎ। 403 অপরাধমূলক আত্মসাৎ, অপরাধমূলক আত্মসাৎ। আর যখন সে আচ্ছা ধর জিনিসটা ব্যাপারটা যদি ওরকম হয় যে ও জানে কারো একটা মানে এরকম কারো একটা জিনিস হারাই গেছে, ও পাইছে হ্যাঁ পেয়ে রেখে দিছে, হ্যাঁ সেক্ষেত্রে? এই তো তখন অপরাধমূলক আত্মসাৎ, ও দিচ্ছে না, অপরাধমূলক আত্মসাৎ। একইভাবে আবার আরেকটা বিষয়, আমরা প্রথমে দেখলাম কি ও পথ দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সময় রিংটা পেলো, রিংটা নিয়ে নিল। এক্ষেত্রে তাহলে এটা চুরি হবে না, তাহলে কি হবে? আত্মসাৎ হবে। না না, কোনোটা আত্মসাৎ তো হবে না। কোনো অপরাধী হবে না। নেওয়াটা কোনো অপরাধ না, কিন্তু নেওয়ার পরে প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করাটা অপরাধ। ক্লিয়ার? ও, পরীক্ষায় এই প্রবলেমটা আসবে। এবার আসেন তাহলে, এবার 379 এ চুরির পানিশমেন্টটা কি? 379 প্লাস 380 দুইটা পড়বেন, কারণ ভাইভাতে 380 থেকে গতবার একজনকে জিজ্ঞেস করছে আমার পরিচিত। আসেন 379 এ চুরির পানিশমেন্ট কি? 3 বছর। চুরির পানিশমেন্ট কি? 3 বছর। চুরির পানিশমেন্টটা হচ্ছে 3 বছর। এখন আর যদি গৃহ অর্থাৎ আপনার বাসাবাড়ি থেকে চুরি করেন তাহলে 7 বছর, এটা হচ্ছে 3 ইয়ার্স। আর যদি বাসাবাড়ি থেকে হয়, বাসাবাড়ি বা কোনো তাঁবু, গৃহস্থালী এরকম এগুলো থেকে করলে 7 ইয়ার্স। পরীক্ষায় জিজ্ঞেস করে এই সেকশনটা, ভাইভাতে এটা জিজ্ঞেস করে, এটা তেমন একটা জিজ্ঞেস করে না। শেষ হলে জানাবেন। আরিফ, তোমাকে একটা প্রশ্ন করি। করেন। দিনের বেলা চুরি হলে কি শাস্তি, রাতের বেলা চুরি হলে কি শাস্তি, ওরকম কোনো শাস্তি আছে? চুরির শাস্তি দিনের বেলা রাতের বেলা নাই, তবে দস্যুতা আছে। দস্যুতা হচ্ছে সূর্যাস্তের পরে, সূর্যাস্ত, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত হইলে আমরা একটু পরে দেখবো, আমরা 391 যখন দস্যুতা পড়বো তারপর আমরা দেখবো। আচ্ছা আসেন, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা দেখবো আমার প্রশ্ন না। এটা হচ্ছে ওই নাম কি জানো, লিজা, লিজা না? লিজা না তো, শাহাদাত বলছে। আচ্ছা ভাইয়ার, ও আচ্ছা। তো আমরা একটু পরে সূর্যোদয়, এখানে 14 বছরের একটা শাস্তি দেখবো, একটু পরে আমরা দেখবো। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে 379 আমরা সাধারণত চুরির শাস্তিতে দেখলাম। আর যখন সেটা কি হবে, কোনো গৃহ বাড়ি থেকে বা বাসা বাড়ি থেকে হবে, তখন কিন্তু কি হবে, সেটা 7 বছরের পানিশমেন্ট। আচ্ছা এখন আমরা দেখবো 383। এগুলা কি বল সবগুলা প্রয়োগ। সেকশন ইম্পর্টেন্ট? ভাই এই জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। 375 থেকে 406, আবার ওদিকে 4115, 4116 থেকে, অর্থাৎ 4150 থেকে 420 পর্যন্ত এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন বারবার আসে। আচ্ছা ইম্পর্টেন্ট এখন, ইম্পর্টেন্ট কিছু বলতেছো না সেজন্য। আচ্ছা এখন বল প্রয়োগ জায়গাটা একটু কিরকম দেখি। বল প্রয়োগ কি, তারপর দস্যুতা কি, ডাকাতি কি, আমরা একটু পর দেখবো। প্রথমত বল প্রয়োগ, একটু মনোযোগ রাখতে হবে এই জায়গাটাতে, এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়। বল প্রয়োগ জিনিসটা বুঝতে হবে। দেখেন বল প্রয়োগ করছে, একটা এক্সাম্পল দিলে হয়তো জিনিসটা একটু ক্লিয়ার হবে, সহজে ক্লিয়ার হবে, নট অনলি ক্লিয়ার। আচ্ছা দেখেন, আপনি ভয় দেখাইছেন, আপনি আমাকে ভয় দেখাইছেন কি, 1 লাখ টাকা 5 দিনের মধ্যে দিবা। 1 লাখ টাকা কি 5 দিনের মধ্যে দিবা, নাইলে নাইলে কি করব, নাইলে ইয়া করব, মানে বাসা থেকে উঠে নিয়ে যাব। ঠিক আছে, 5 দিনের মধ্যে কি দিতে হবে, বা 5 ঘন্টার মধ্যে 1 লাখ টাকা দিতে হবে, নাইলে 5 দিনের মধ্যে উঠে নিয়ে যাবো, যে এরকম একটা কিছু। তাহলে এটা হচ্ছে বল প্রয়োগ, এটা হচ্ছে কি বল প্রয়োগ। তাহলে এখানে যে বেশি বেশি মানে বেসিক যে জায়গাটা, সেটা হচ্ছে কোন একটা বল প্রয়োগের মাধ্যমে কোন একটা সম্পত্তি আদায় করা হলে সেটা হচ্ছে বল প্রয়োগ। পরীক্ষা জিজ্ঞেস করে বল প্রয়োগের সংজ্ঞাটা কোথায়, সংজ্ঞাটা হচ্ছে 383-তে, বল প্রয়োগের সংজ্ঞাটা হচ্ছে 383-তে। আর পানিশমেন্টটা কি, পানিশমেন্টটা হচ্ছে 85-তে, 385, 3 ইয়ার্স এর পানিশমেন্ট, 3 ইয়ার্স। আমরা 3 ইয়ার্স এখানে দেখবো, আরেকটু পরে আরেকটু সামনের দিকে দেখবো। তাহলে এটা হচ্ছে বল প্রয়োগ, বল প্রয়োগের ইয়ারটা হচ্ছে কোথায়, এখানে। আচ্ছা লাস্টে দিয়ে আমাকে একটু আজকের লাস্টের দিকে, অর্থাৎ যখন 406 শেষ করব তখন একটু একটু মিলানোর একটা ব্যাপার আছে এখানে, এখানে একটা মিলের একটা ব্যাপার আছে, এটা একটু স্মরণ করে দিতে হবে, কোন সেকশনের সাথে কোন সেকশন মিলাবো একটু পরে। ওকে ওকে, যদি আমার আচ্ছা মনে থাকে। এখন, এখন বল প্রয়োগ তো দেখলাম, বল প্রয়োগ কখন, এখন এই জায়গাটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা যে বলি দস্যুতা, দস্যুতা কি জিনিস, দস্যুতা কি জিনিস, ডাকাতি কি জিনিস, বল প্রয়োগ কি জিনিস, চুরি কি জিনিস, এক একটা শব্দ আলাদা। আগে দস্যুতাটা দেখি,
390 তে দস্যুতার পানিশমেন্ট সরি সংজ্ঞাটা আছে। দস্যুতা বাংলায় যাকে আমরা রোবারি বলি, রোবারি ইংলিশে বলা হয়, সরি ইংলিশে বলা হয় রোবারি, বাংলায় বলা হয় দস্যুতা। এখন এই জায়গাটাতে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আসেন একটু, তাহলে দস্যুতা কি জিনিস একটু বুঝতে হবে। এখানে একটা বল প্রয়োগ, বল অর্থাৎ বল প্রয়োগটা কিরকম, মানে ডিরেক্ট এবং ইনস্ট্যান্ট। এই যে এই জায়গাটা ইনস্ট্যান্ট হবে। আমি এর আগে যখন বল প্রয়োগ বলছিলাম তখন কিন্তু কি টাকা দিতে হবে, নইলে 5 দিন পরে ওটা নিয়ে যাবো, 5 দিনের মধ্যে ওটা নিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। আর এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট মাথার মধ্যে কি শুট করবো এই মুহূর্তে, টাকা দিলে দে, না হলে এই মুহূর্তে শুট করে দিব, ঠিক আছে। এই যে এটা হচ্ছে দস্যুতা, ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু জানাতে হবে। তাহলে ইনস্ট্যান্ট একটা মৃত্যুর ভয় দেখাবে, ইনস্ট্যান্ট একটা মৃত্যুর ভয় দেখিয়ে যে জিনিস মৃত্যু হইতে পারে, আঘাত হইতে পারে, ইনস্ট্যান্ট মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে যখন কোনো সম্পত্তি আদায় করা হবে, যখন কোনো সম্পত্তি আদায় করা হবে তখন সেটাকে কি বলা হয়, কি বলা হয়? দস্যুতা। এবার আসেন, লেখা শেষ হলে একটু জানাবেন। তাহলে এখন ধরেন একটা হাইওয়ে দিয়ে আসতেছেন, আসার সময় আপনাদের গাড়িটাকে, ধরেন এটা আপনাদের গাড়ি, এখন আপনাদের গাড়িটা আটকানো হলো, আটকায় বলতেছে কি, এখন কয়েকজন আসছে, আটকায় বলতেছে কি যে যা আছে বের করো, মোবাইল ফোন যা আছে বের করো, নইলে কি শুট করে দিব। তাহলে এটা কি হবে? দস্যুতা হবে। দস্যুতা হবে, গুড। একটু পর আমরা দস্যুতাটা এখন দেখবো, এই মুহূর্তে দেখবো। এই যে দস্যুতা, চুরি কখন দস্যুতা হয় আমরা দেখবো। চুরি কখন দস্যুতা হয়, বল প্রয়োগ কখন দস্যুতা হয়। তাহলে এই যে একটু মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে, এই যে দস্যুতা যে পড়লাম, দস্যুতা হয় চুরি হইতে পারে অথবা বল প্রয়োগ, এই দুইটা থেকে হইতে পারে। কখন? আপনি চুরি করতে গেছেন, আপনি চুরি করতে গেছেন, তো চুরি করার পরে দেখেন এখানে একটা আইকিউর একটা কোয়েশ্চেন আছে, দেখেন যখন চুরি করতে যাবেন, চুরি কখন দস্যুতা হবে দেখি বলেন তো একটু, এটা রিটেনের কোয়েশ্চেন, চুরি কখন দস্যুতা হয়? ও যদি মেরে ফেলে বা মৃত্যুর ভয় দেখায়, আঘাত করে। আচ্ছা, মেরে ফেলে বা মেরে ফেলার মৃত্যুর ভয় ভয় দেখাবে। দেখায়। আচ্ছা, হ্যাঁ ভয় দেখাবে, আর এটার মাধ্যমে কোন একটা প্রপার্টি কি করবে, আদায় করবে। আচ্ছা কিন্তু উদ্দেশ্য ছিল চুরি করা আর কি। ইয়েস, আসেন জায়গাটা ওখানে না। তাহলে আপনি বললেন চুরি কখন দস্যুতা হয়, যখন মেরে ফেলার একটা ভয় দেখাবে, কারণ আমরা দস্যুতার যে ইনগ্রেডিয়েন্ট সেখানে মেরে ফেলার ভয় দেখলাম, আঘাতের ভয় দেখলাম, এবং সেই ভয়ের ভিত্তিতে প্রপার্টি আদায় করবে। কিন্তু বললাম কি চুরি দস্যুতা হইতে পারে, তাহলে ভাই চুরি আগে কিন্তু চুরি হবে, তাহলে চুরি হইতে হলে অবশ্যই কি লাগবে, সম্মতি থাকবে না, খেয়াল করেন, চুরি হইলে কি থাকবে না, সম্মতি থাকবে না। তাহলে এখানে আপনার সম্মতির একটা ব্যাপার চলে আসতেছে অটোমেটিক্যালি, ঠিক কিনা? আমি বুঝি নাই। আপনি যখন ওই ব্যক্তিকে বলবেন যে মেরে ফেলেন, তাহলে ওই ব্যক্তির ইনস্ট্যান্টে কিন্তু জিনিসটা নিচ্ছেন, ওই হ্যাঁ। ব্যক্তির মানে প্রেজেন্টে, তাহলে ওটা কি চুরি হয়? চুরি হলে তো অবশ্যই অনুপস্থিত হইতে হবে, ঠিক আছে। এবার তাহলে বলেন, হচ্ছে চুরি কি দোষিত হইতে পারতেছে? না, ওটার চুরি কেমনে হইলো? ধরেন এটা আমার রুম, আমি আমার রুমে নেই, আমি আমার রুমের বাইরে, আমার এখানে একটা মোবাইল ফোন ছিল, আপনি মোবাইল ফোনটা নিয়ে গেছেন আমাকে না বলে, এটা কি এটা চুরি। চুরি? আসেন, তাহলে এই ক্ষেত্রে তো আমি অলরেডি উপস্থিত আছি, আমাকে বললেন না আপনি মেরে ফেলবো, তাহলে এটা না, কাজ চুরি আমার কথা ছিল, ঘটনাটা ছিল যে আমি চুরি মোবাইল নিতে আসছি, কিন্তু তোমাকে পাই গেছি। এখন কি করব? আমি তো তাহলে এখন চুরিও বাধ্য করি হয়ে নাই, ফেললাম। আমি তো এখনো চুরিও করি নাই, তাহলে চুরি কেমনে দস্যুতা হবে? আগে তো চুরি হইতে হবে, দস্যুতা হইতে হলে আগে কি হইতে হবে, চুরিটা হইতে হবে। এখন তো চুরি হয় নাই। আসেন ক্লিয়ার করতেছি, আপনি কি করলেন, আমার বাসায় আসলেন, আসার পর আমার মোবাইল ফোনটা নিলেন, আমি কিন্তু রুমে নেই, তাহলে এটা কি চুরি। এবার আপনি বের হয়ে যাওয়ার সময় গেটে আমার সাথে দেখা হয়েছে, খেয়াল করেন, এই যে আমি আপনার কাছ থেকে যখন জিনিসটা নিয়ে ফেলতে চাচ্ছি, আপনি আমাকে বললেন কি কি দিব। দিব, এই যে তাহলে বুঝতে পারছেন চুরি কখন দস্যুতা হয়। জি। এই জিনিসটা লিখে রাখেন, শত শত স্টুডেন্ট এই জিনিসটা বুঝে না, মানে যখন কেমনে লিখবো, বুঝাই বল, সুন্দর করেই বল। হ্যাঁ, মানে চুরি করার পরে চোরাইকৃত সম্পত্তি নিয়ে যাওয়ার সময় বাধা দিলে, তখন সেই ক্ষেত্রে মৃত্যুর ভয় দেখালে সেটা দস্যুতা হয়ে যায়। এই এক্সাম্পলটা পরীক্ষা সুন্দর করে আমার মতো করে লিখে দিবেন ইনশাল্লাহ, যদি আসে।
এবার আসেন, বল প্রয়োগ আর বোঝানোর দরকার নাই, বল প্রয়োগ এবার বুঝে গেছেন। বল প্রয়োগ কখন দস্যুতা হয় বুঝে গেছেন। এবার আমরা দেখবো দস্যুতার পানিশমেন্টটা। ভাইয়া আশা করি পাশে আছেন, এবার ভাইয়া একটু দস্যুতার পানিশমেন্টটা দেখবে। 390 যেহেতু আমরা কি না দেখলাম, আমার জামাই নাই। আচ্ছা 390 আমরা দস্যুতার কি ডেফিনেশন দেখছি, তাইলে 390 হচ্ছে জোড় সংখ্যা। এই জোড় সংখ্যার সাথে আমরা একটা 392 তাও কি সংখ্যা, একটা জোড় সংখ্যা। এখন এই আচ্ছা যে আচ্ছা, জোড় সংখ্যা, ওয়েট বারে বাবা চিল্লানিতে শুরু করছে। ওই কি জানি বলছিস, ডেফিনেশনটা আমি ভুলাই ফেলছি। চুরি করার চুরি পর করার চোরাইকৃত পরে বস্তু। চোরাইকৃত প্রপার্টি নিয়ে যাওয়ার সময় সামনে যদি কি দেয়, বাধা দেওয়া হয়, সেই বাধার মানে বাধাকৃত ব্যক্তিকে মৃত্যুর ভয় দেখানোটা বা মৃত্যু বা আঘাতের ভয় দেখালে তখন সেটা দস্যুতা হয়। বাকিটা সেকশন পড়লে বুঝবেন, আমি একটা এক্সাম্পল দিলাম যে, ঠিক আছে। জি। এখন 390 হচ্ছে জোড় সংখ্যা, খেয়াল করেন। তাহলে 390 জোড় সংখ্যা, এই জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা মিল, তাহলে এটা হচ্ছে দস্যুতার শাস্তি। দস্যুতার কি বলেন, কি দস্যুতার মানে পানিশমেন্ট। তো দস্যুতার পানিশমেন্ট হচ্ছে 10 বছর। কয় বছর? 10 বছর। 10 বছর। হ্যাঁ, কিন্তু কিন্তু সেটা যখন সূর্যাস্ত, খেয়াল করেন, সেটা যখন সূর্যাস্ত থেকে সূর্যোদয়, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময় হবে, তখন কিন্তু সেটা 14 বছর। এবং দেখেন 14 বছর, কয় বছর? 14 বছর। হ্যাঁ, তাহলে তাহলে যে জিনিসটা ইম্পর্টেন্ট, এবং সূর্যাস্ত এবং সূর্যোদয়ের পরে এটা কোথায়, এটা কোথায়, হাইওয়েতে হইতে হবে। হাইওয়ের বাংলা কি? আমি বাংলা কি আমার জানি না। হাইওয়ের বাংলা কি? রাজপথ, রাজপথ, রাজপথে। হ্যাঁ, রাজপথে। তাহলে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে যদি রাজপথে হয়, তখন সেটার পানিশমেন্টটা কত বছর হয়ে যাবে? 14 বছর 14 হয়ে যাবে। বছর। ওকে, এখন আমরা দেখবো ডাকাতি। তাহলে দস্যুতা কখন ডাকাতি হয়? ডাকাতি কিন্তু আলাদা কোনো ফর্ম না, এটা দস্যুতায় কিন্তু ডাকাতিতে কনভার্ট হয়। দস্যুতা কিসে কনভার্ট হয়? ডাকাতিতে। ডাকাতিতে কনভার্ট হয়। তাহলে ডাকাতির ডেফিনেশনটা হচ্ছে 391। ডাকাতির ডেফিনেশন কোথায়? 391। এই যে আমরা যে দস্যুতা দেখলাম, আমরা দস্যুতায় ডাকাতি দেখেন, আগে একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি, ঠিক আছে। তো আপনার শ্বশুর বাড়িতে অনেকজন লোক থাকে, অনেকে থাকেন। রাত্রিবেলা যারা আসলো তাদেরকে আপনি কি বলেন? দরজা ভেঙে ঢুকলো, দরজা ভেঙে ঢুকলো, ঢুকার পরে সামনে যাকে পাইছে তাকে প্রথমে রামদা দিয়ে একটা দিল, খেয়াল করেন। এরপরে এরপরে ভেতরে যাওয়ার পর আপনাদের কাছ থেকে যা পাইলো সব নিল, আসার সময় আবার আপনাদেরকে কি আরো কয়েকটা দিল। এটা কি? এটা আপনারা কি বলেন? ডাকাতি। ডাকাতি বলেন, ঠিক কিনা? ভাইয়া কিন্তু পাশে আছে, চিটাং এর লোকাল ল্যাঙ্গুয়েজ এটাকে নাই কি বলা নাই। হয়? ডাকাতি। আচ্ছা, নাই? না, ভাইয়াকে একটু ডাকা যাবে? উনি কাজ করতেছে, এখন টাকা যাবে না, নাহলে আমাকে করতে হবে। আচ্ছা, ওরে বাবা, মানে ফাঁকিবাজের ফাঁকিবাজ সবগুলা। একটু ডাকতে হবে, ডাকতে হবে, একটু ডাকতে হবে। না না, দূর ঝামেলা করিস না। আচ্ছা, এখন আমরা সাধারণত এই জিনিসগুলোকে কি বলি? ডাকাতি বলি। কিন্তু ডাকাতি না, এটা হচ্ছে মূলত দস্যুতা। ডাকাতি কখন হবে? আমরা তো একটু আগে যে বললাম না, পড়ে আসছি না, মৃত্যুর ভয় দেখালে। তাহলে মৃত্যুর ভয় তো যেখানে থাকবে সেটা দস্যুতা। কিন্তু এই দস্যুতা ডাকাতিতে কনভার্ট হবে কখন? যদি 5 জন প্লাস 5 বা ততোধিক, 5 জন বা ততোধিক হয়, তখনই সেটা কি হয়ে যাবে? ডাকাতি হয়ে যাবে। সুতরাং 4 জন কেন, আসলে পরীক্ষা, দস্যুতা থেকে মানুষ কম থাকে নাকি? এই তো 5 জনের নিচে, 5 জনের নিচে থাকলে সেটা দস্যুতা, আর 5 জনের উপর হলে সেটা ক্লিয়ার। আমি বলি ওয়েট, মানে দস্যুতা হলো যে তোমাকে ভয় দেখাবে, এই তো। হ্যাঁ, আর ডাকাতিতে হ্যাঁ, ডাইরেক্ট দিবে। না, কেন দস্যুতাতে মৃত্যুর ভয় দেখাইছে, আঘাতও করতে পারে, সমস্যা নাই তো, হ্যাঁ। কোনো ব্যাপার না। কিন্তু এই দস্যুতায় কিন্তু ডাকাতি হয় কখন? যদি সংখ্যাটা, শুধুমাত্র সংখ্যাগত পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ও আচ্ছা, ক্লিয়ার। 5 জন হলো আর কি, 5 জনের বেশি হ্যাঁ, হলো ডাকাতি। হ্যাঁ, সুতরাং মাথা রাখবেন, এটা পিলির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, রিটেনের জন্য আরো ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এটা বলার মতো না। তাহলে 4 জন পর্যন্ত ঠিকঠাক, 4 জনের বেশি, 5 জন কিংবা তার উপরে হলে তখন সেটা ডাকাতি হয়ে যাবে। এখন ডাকাতির ডেফিনেশনটা দেখেন। তাহলে 391 যদি বিজোড় সংখ্যা হয়, 395 বিজোড় সংখ্যা। দেখেন, 391 বিজোড় সংখ্যা, আর 395 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। শাস্তিটা কি? শাস্তি হচ্ছে যাবজ্জীবন 10 বছর। যাবজ্জীবন 10 বছর। এখন যাবজ্জীবন 10 বছর, যাবজ্জীবন 10 বছর, আর এরপর তো ফাইন অবশ্য আছে।
আচ্ছা এখন তাহলে আমরা যাবজ্জীবন এবং 10 বছর, এখন যাবজ্জীবনে 10 বছর এখানে একটা ব্যাপার আছে, সেটা কোথায় দেখেন। তাহলে আমরা ডাকাতির শাস্তি, শুধুমাত্র ডাকাতির শাস্তি জিজ্ঞেস করলে শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে। আচ্ছা, ডাকাতির শাস্তি হচ্ছে যাবজ্জীবন 10 বছর, সাথে ফাইন থাকবে। এখন ব্যাপারটা কোন জায়গায়? ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। আমরা আজ পর্যন্ত যাবজ্জীবনের যে জায়গাগুলো দেখলাম সবগুলাতে কিন্তু কি কম বেশি কিন্তু 10 বছর ছিল কিনা? এটা হচ্ছে প্যানেল কোড আরেকটা টেকনিক। এই জন্য পরীক্ষা যদি ধরেন কোনো কিছু ভুলে গেছেন কিন্তু যাবজ্জীবনের বিষয়টা মাথায় আছে, কিন্তু অপশনে দেখতেছেন 10 বছর আছে, যাবজ্জীবন 10 বছর আছে, মৃত্যুদণ্ড যাবজ্জীবন 10 বছর আছে, আর একটা দিল কোনোটি না। তাহলে আপনার মাথায় সেট আছে যে কি, যে সমস্ত ক্ষেত্রে আমরা যাবজ্জীবনকে দেখলাম সেই ক্ষেত্রে কিন্তু আবার কি ছিল, 10 বছরে ছিল। সুতরাং চোখ বন্ধ করে যাবজ্জীবন 10 বছর যে অপশনটা ওটা দেখাই দিবেন। ক্লিয়ার? জি। এবার আসেন, আপনি ডাকাতি আচ্ছা, করতে গেছেন, সবগুলা যাবজ্জীবনের সাথে কি 10 বছর আছে? আমি অবশ্য খেয়াল করি নাই। একটু দেখে আসবেন, দেখার পরে যেগুলো না, ওটা এক্সেপশন। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখেন, ঠিক আছে। আপনি খুন করতে গেছেন, সরি ডাকাতি করতে গেছেন, এখন ডাকাতি করতে গিয়ে খুন করে ফেলছেন, হয় না এরকম? হয় কি না? হয় হয় হয়। হ্যাঁ, তখন এটা হচ্ছে 396 খুন সহ ডাকাতি রে হইলে তাহলে বাবারে, কি যে পেইনফুল লাগতেছে। কেন? পেনাল কোডটা বিরক্তিকর খালি। আচ্ছা কোনো তাই মজা নাকি? নেই আর কি পড়াতে। এই তো মারামারি পানিশমেন্ট সবগুলা। এটা কি ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো? হ্যাঁ, আমার তো আলহামদুলিল্লাহ ডাইরেক্ট মুখস্থ না? একদম আলহামদুলিল্লাহ। রাজস্বী মাঝে মাঝে অবাক হয়, রাজস্বী যখন ইয়ে করে, মানে উনি নাকি কম বেশি মোটামুটি অনেকের কাছে ইয়ে করছে, একবার আমাকে ফোন করছে, আমি বলছি আপনার সমস্যা নাই। এখন মানে এটা হচ্ছে আমি মনে করি কি প্র্যাকটিস, মানে বারবার ইয়ে করলে একটা হয়ে যায় আর কি। আচ্ছা এখন খুন সহ উনি মানে কোথায়? উনি আছে তো, উনি আছে। হাইকেও নাই আর কি। হ্যাঁ থাইকা নাই বলতে উনি আসলে আজকে ফোন দিল, কথা হচ্ছে, এতদিন তো জিজ্ঞেস করি না কি হয়েছে না হয়েছে, আজকে অনেক কিছু বললো। আচ্ছা, তো কোন সহ ডাকাতি হইলে শাস্তিটা কি মৃত্যুদণ্ড যাবজ্জীবন 10 বছর? প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে দেখেন, শাস্তি লিখছেন তো না? শাস্তি হ্যাঁ, মৃত্যুদণ্ড যাবজ্জীবন 10 বছর, কিন্তু সমস্যাটা কোথায় দেখেন, এই হলো আপনার শ্বশুর বাড়ি, আচ্ছা আপনার না, রাজস্বী কাপুর শ্বশুর বাড়ি। তো এখন 1 জন 2 জন 3 জন 4 জন এরা গেল, এটা কি ডাকাতি নাকি ইয়ে হবে? এটা 4 জন না হয় দস্যুতা হবে। আচ্ছা 6 জন ঢুকলো, একজন গেটে পাহারা দিচ্ছে, আর বাকি 5 জন ভিতরে ঢুকলো, যা নেওয়ার নিল। আসার সময় আনফরচুনেটলি রাজস্বী কাপুর কি মানে বাড়ির একটা বিয়ে শাড়ি। দূর, এগুলো তো সব নিয়ে ফেললো, এগুলো যা পাইলো সব নিল। ঠিক আছে, ডাকাতদের মধ্যে কিন্তু 2-1 জন আছে যারা সামনে বিয়ে করবে আমার মতো, এই জন্য কি তারা জানে যে কি বিয়ের বাজার করতে হবে, এই জন্য এগুলো নিয়ে নি। আচ্ছা এখন আসার সময় রাজস্বী কাপুর বাড়ির যে একজন কেয়ারটেকার আছে, এই কেয়ারটেকারকে এর মধ্যে এই ব্যক্তি এই ডাকাত কি করে ফেললো, খুন করে দিল। খুন করলো। এখন আমার প্রশ্নটা হচ্ছে, মামলা হইলো, এখন মামলায় পানিশমেন্ট যখন হবে, আমরা তো দেখে আসলাম মৃত্যুদণ্ড যাবজ্জীবন 10 বছর, এখন খুন করছে শুধু এই একজনে। প্রশ্ন হচ্ছে মৃত্যুদণ্ড কি সবাইকে দিবে নাকি একজনকে দিবে? না, বলেন। সবাইকে দিবে না, ওকেই দিবে, আর বাকিগুলোকে মনে হয় যাবজ্জীবন দিবে ওরকম। হ্যাঁ আনফরচুনেটলি আমি আপনার আনসারটা দিচ্ছি না, প্রত্যেকেই দেখেন, তাহলে প্রত্যেকেই। কিন্তু যে বেটা পাহারা দিছে সেও। হ্যাঁ সবাই। কেন, আপনি যখন ইয়াতে যাবেন, আপনি যখন 34 ধারায় যখন আমরা পড়লাম প্যানেল কোডের, ওইখানে কিন্তু আচ্ছা, যে কমন ব্যক্তি, ইন্টেনশন। ইয়েস ঠিক আছে, দূর আজকে আমার মাথা ঠিক নাই। বুঝছো, আপনি আজকে আমার সব গোলাই গেছে। আপনি যখন মামলাটা করবেন এই মামলার সাথে অবশ্যই এই যে 34 ধারাটা জুড়াই দিবেন। যাই হোক, এবার আসেন, পড়ানোর কথা অনেকটুক, এখন অনেক পিছিয়ে আছি, 8:40। এবার আসেন, এবার মজার সেকশন, ডাকাত দলে থাকার শাস্তি আর চোরের দলে থাকার শাস্তি। ডাকাত দলে চোরের দলে, আপনি ডাকাত দলে থাকার শাস্তি হচ্ছে যাবজ্জীবন 10 বছর, আর চোরের দলে থাকার শাস্তি হচ্ছে 7 বছর। তাহলে ডাকাত আচ্ছা, দলে আমাকে একটা কথা বল, তাহলে এখানে শাস্তি দুইটা কেন? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, কারাদণ্ড 10 বছর।
এবার আসেন, হ্যাঁ দেখি এবার বুঝেন, এবার বুঝেন। আমি ডাকাতির কথা বলতেছি। কোন শহর ডাকাতির কথা বলতেছেন আর কি? হ্যাঁ, হ্যাঁ তো বলেন না। তুমি বলো না, আমি বুঝতে কে তোমার জিজ্ঞেস করতাম। কমন সেন্স একটু কাছাকাছি যাচ্ছেন তো, কমন সেন্সটা একটু অ্যাপ্লাই করেন না। দেখেন আচ্ছা ধরো ও মরে নাই আর কি। কোন শহর ডাকাতি বললেন না ভাই, কোন শহর ডাকাতি আবার মরে না কেমনে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না মরছে। তুই দেখেন কাহিনীটা কোন জায়গায়। আমি বললাম কি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন অথবা 10 বছর। যদি মৃত্যুদণ্ড দেয় সবাইকে মৃত্যুদণ্ড দিবে, যাবজ্জীবন দিলে সবাইকে যাবজ্জীবন দিবে, 10 বছর দিলে সবাইকে দিবে। ক্লিয়ার? এটা কি জাজের উপর নির্ভর করে? শুধু জাজ না, এখানে জাজ কেন হবে, ওইটা ওই যে সার্কামস্টেন্স, পুরাটা ইয়ের উপর আর কি। আচ্ছা মামলা বুঝছি। সার্কামস্টেন্স দেখে এটা ইয়ে করা হবে। তাহলে যাই হোক, মানে ডাকাত দলের শাস্তি, আচ্ছা ডাকাত বলো না, ডাকাত আগে আসে না চোর আগে আসে? ডাকাত একটু পাওয়ারফুল, ডাকাত একটু বড় হবে, মানে একটু আগে আসবে, এই জন্য ডাকাতির কথা আগে আছে। ডাকাত দলে থাকার শাস্তি হচ্ছে লাইফ, মানে যাবজ্জীবন 10 বছর। আর চোরের দলে থাকার শাস্তি হচ্ছে কেন? লেখা হয়েছে। হ্যালো, এই দাঁড়া আমি দেখি নাই। হ্যাঁ এবার আসেন 403। কিছুক্ষণ আগে যখন 378 পড়াচ্ছিলাম তখন বলছিলাম আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা রিং পেলেন, রিংটা নিয়ে নিলেন, নেওয়াটা শাস্তি না, কিন্তু মালিককে খুঁজে বের করতে চেষ্টা করেন নাই, তখন কিন্তু এটা কি, সরি এটা একটা অপরাধ, ঠিক কিনা জি বলেন? এই যে জি। তাহলে এটা হচ্ছে অসাধুভাবে আত্মসাৎ। এবারে রিটার্নে কোয়েশ্চেন আসছে, রিটার্নে এই সেকশন থেকে কোয়েশ্চেন আসছে। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এটা পানিশমেন্ট হচ্ছে 2 ইয়ার্স। মিট করতে হবে। এখন এই সেকশনে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু সময়ের জন্য আপনি কি করলেন, মানে নির্দিষ্ট কিছু সময়ের জন্য অসাধুভাবে আত্মসাৎ করলে এটা অসাধু আত্মসাৎ হবে কিনা, নির্দিষ্ট একটা সময়ের জন্য করছেন, এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য। আপনার ধরেন আপনি যে কিছুক্ষণ আগে বলেন না মালিককে ওটাও জানে, সবকিছু জানে, কিন্তু তার জানার পরও কি কয়েকদিন পর্যন্ত কি দেয় নাই, 5 দিন পর্যন্ত দেয় নাই, তাহলে এই 5 দিন পর্যন্ত রাখলে সেটা অসাধুভাবে আত্মসাৎ হবে কিনা? হবে। ইয়েস, উত্তর হচ্ছে হবে। এটা ব্যাখ্যাতে আছে, 403 ব্যাখ্যার মধ্যে আছে। এবার আসেন 405। 405 সেকশন পড়ানোর আগে একটা জিনিস বলে ফেলি। ধরেন আপনি আমার ফ্রেন্ড, তো আপনি আমার ফ্রেন্ড, এখন আপনি কি করেন, আপনি ঢাকার মধ্যে আছেন, আমি ঢাকাতে কিছু জিনিসপত্র ইম্পর্টেন্ট, আমার মূল্যবান কিছু জিনিসপত্র আপনার বাসায় রেখে আসছি, আপনার বাসায় রেখে আসলাম।
রেখে আমি চট্টগ্রাম আসছি, আপনি এই জিনিসগুলো কি করে ফেললেন, নিজে খরচ করে ফেললেন। তাহলে এটা এই যে এটাকে বলা হয় কি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। কি বলা হয়? অপরাধমূলক বিশ্বাস বিশ্বাস ভঙ্গ। এই যে তাহলে এটা হচ্ছে কোথায় 405-এ। তাহলে দুইটা মাথা রাখবেন, 403 আর 405 ভিন্ন জিনিস। এটা হচ্ছে অসাধুভাব আত্মসাৎ, আর এটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। অপরাধের একটা ব্যাপার জড়িত থাকবে, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। এখন তাহলে অপরাধমূলক বিশ্বাস যদি ভঙ্গ করেন তাহলে পানিশমেন্টটা হচ্ছে 3 বছর। পানিশমেন্ট কত বছর? 3 বছর। এটা কোথায় বলা আছে? হ্যাঁ, এটা বলা আছে 406-এ। 406-এ একটা পানিশমেন্ট বলা আছে 3 ইয়ার্স। এর 406 এর সাথে কিছু একটা মিলাই পড়ার কথা। আসতেছি, হ্যাঁ মাথায় আছে। দেখেন প্রথমত এই যে 406-এর আমরা এখানে শাস্তি কত দেখলাম? 3 বছর দেখলাম। আর 383-র শাস্তি দেখলাম তাও কত বছর? 3 বছর। এটা বল প্রয়োগ আর এটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, কিন্তু মূল জায়গা সেটা না। মূল জায়গা হচ্ছে আপনি যখন মামলা করবেন, আপনি এই যে আমরা যখন টাকার মামলা করি, টাকার মামলা হচ্ছে 406 এবং 420 দুইটা সেকশনে। আমরা যখন চেকের মামলা করি, ওই যে যখন টাকার মামলাটা বলছিলাম নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে যখন একটু মিট করতে হবে, যখন চেকের মামলা করা হয়, বা টাকা অর্থের মোকদ্দমা করা হয়, তখন সেটা আইন অ্যাক্টের অধীনে করা যায়, আবার পেনাল কোর্টের অধীনে করা যায়, আবার সিভিল প্রসিডিউর অর্থাৎ সিপিসি অর্ডার 38 এর অধীনে করা যায়। আর এই আইনের অধীনে যখন করে তখন সেটা কিন্তু 406 এবং 420 দুইটা সেকশন কিন্তু ইনক্লুড করে। কিন্তু কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনি 406 চাইলে কি 420 সাথে আনতে পারবেন? 420 হচ্ছে একটা প্রতারণা। আর 406 কি? 406 আমরা দেখলাম অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। তাহলে আপনি কি এটা চাইলে কি এটা আনতে পারবেন? আপনি আমার কাছ থেকে টাকা নিলেন, 10,000 টাকা নিলেন, কিন্তু টাকাটা দিচ্ছেন না। এখন আমি আপনার বিরুদ্ধে কি করবো? পেনাল কোর্টের অধীনে মামলা করব। তো আপনি এখন এটা কখন 402 মানে 420 চাইলে কি আনতে পারবেন? 406 চাইলে কি আনতে পারবেন? দেখেন 406 আপনি ঠিক তখনই আনতে পারবেন, এখন শর্ত আছে। এগুলো সেকশনের মধ্যে নেই, মূল সেকশনের মধ্যে এগুলো নেই, এগুলো কেস ডিসিশন। আপনি যখনই আমার কাছ থেকে একটা টাকা নিলেন, এই টাকাটা আপনার সাথে আমার একটা ট্রানজাকশন হলো, এবং আপনি এটা আপনার কি করলেন, আপনি সেটা টাকাটা আপনার প্রয়োজনে ইউজ করছেন, মানে ব্যবহার করছেন। তাহলে একটা ট্রানজাকশন অর্থাৎ হস্তান্তর এবং ব্যবহার, এই দুইটা শর্ত যেখানে থাকবে সেখানে আপনি কি করতে পারবেন? 406 আনতে পারবেন। প্রশ্ন হচ্ছে 420 কখন আনবেন? 420 তো আমরা জানি কি প্রতারণামূলক মাধ্যমে কি করা, প্রতারণার মাধ্যমে সম্পত্তি আদায় করা। খেয়াল করেন, প্রতারণার মাধ্যমে সম্পত্তি আদায় করা। তাহলে এখানে এখানে তাহলে প্রতারণা কোথায়? আপনি এখানে প্রতারণার হিন্টস পাইছেন? আপনি যে আমার কাছ থেকে টাকা ধার নিছেন, এখানে কোথাও প্রতারণা আছে কিনা নাকি বলেন? কোথায়? এই যে আপনি আমার কাছ থেকে 10,000 টাকা নিলেন, 406 এর ব্যাপারটা ক্লিয়ার করলাম। তো 406 এর সাথে যখন মামলা করে তখন 420 কে ইনক্লুড করা হয়। 406 এর পানিশমেন্ট 3 ইয়ার্স, এটা হচ্ছে 7 বছর। এটা পানিশমেন্ট 7 বছর। তো আপনি যখন আমার কাছ থেকে টাকা নিলেন, এখানে কি কোথাও প্রতারণার ছায়া, বিন্দু মাত্র ছায়া দেখছেন আপনি? না। তাহলে আপনি কি চাইলে 420 আনতে পারেন? না। এখন আসেন, আপনি যখন আমার কাছ থেকে টাকা নিছেন, টাকাটা নেওয়ার সময় একটা প্রতিশ্রুতি ছিল, সেটা কি? পরিশোধ করবেন। হ্যাঁ। এই যে পরিশোধ করবেন বলে যে কথাটা বলে পরবর্তীতে পরিশোধ করতেছেন না, সেটা হচ্ছে প্রতারণা। এই জন্য আপনি 420 কি করতে পারবেন? একসাথে আনতে পারবেন। যারা ক্রিমিনাল প্র্যাকটিস করে, এদেরকে যখন কোয়েশ্চেন করা হয় যে আপনারা যে কোর্টে মামলা করেন 406 এবং 420 দুইটা একসাথে এনে একটু কাইন্ডলি আমাকে বুঝাই দিবেন যে কোন কন্ডিশনে আপনারা এগুলো আনেন, নাকি ওই যে গতানুগতিক বাপদাদার আমল থেকে চলে আসতেছে ওভাবে নিয়ে আসেন, কিন্তু আনসার দিতে পারে না। তো এই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখন যে জায়গাটা একটু বৃষ্টি আসছে, ও ভাই কি ভালো। আমি এখানে গরমে মরে যাচ্ছি। হ্যালো, আমরা এখানে গরমে মরে যাচ্ছি। সিটাঙে তো আজকে দুপুরবেলা যে বৃষ্টি হয়েছে, এটা তো হুরুস্তুল বৃষ্টি, মানে হুরুস্তুল, আর এখন আবার শুরু হয়েছে। কপাল কপাল। হ্যাঁ, আমরা যে আল্লাহ হাসবান্দারা যেখানে আছে, এগুলো তো হবে। তোমাদের থেকে করোনা হয় না? করোনারও বৃষ্টি ভালো হচ্ছে এখানে, বুঝছো? খালি এক বৃষ্টি হ্যাঁ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আসেন তাহলে। এবার আপনি না, সরি, মিস্টার এক্স। মিস্টার এক্স হচ্ছে ওয়াই এর কেয়ারটেকার মানে মানে মালপত্র দেখাশোনা করেন আর কি। তো মালপত্র দেখাশোনা করেন। এখন মিস্টার, এর আগে যেটা বলছিলাম এটা হচ্ছে আপনি আমার ফ্রেন্ড ছিলেন, সমস্যা ছিল না, ওই ক্ষেত্রে 406 এ যাবে।
কিন্তু যদি সম্পত্তির দায়িত্বে বা প্রপার্টির দায়িত্বে আছে এরকম ব্যক্তি যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে তাহলে তার পানিশমেন্টটা হচ্ছে 408 তার পানিশমেন্ট হচ্ছে কোথায় 408 অর্থাৎ কোনো কর্মচারী করলে তখন কিন্তু শাস্তিটা বেড়ে যাবে তখন 7 ইয়ার্স। আর এরপর আসেন 409 হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি করলে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কি করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে ধরেন ব্যাংকার ব্যবসায়ী প্রতিনিধি এরকম কেউ করলে সেটা হতে পারে সরকারি কর্মচারী সেটা হতে পারে কোনো ব্যাংকার সেটা হতে পারে কোনো কি বললাম ব্যবসায়ী আপনি আর আমি যৌথ ব্যবসা করতেছি এরকম আর কি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লাইফ 10 যাবজ্জীবন 10 বছর। তাহলে এখানে দেখেন 10 বছর আছে কিন্তু আমরা কতটুকু পড়বো 436 পর্যন্ত পড়বো এখানে 7 থেকে 8টা সেকশন আছে মনে হয়। আচ্ছা 4010 চোরাই মালের ডেফিনেশন চোরাই মাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট চোরাই মালের সংজ্ঞা কোথায় বলা আছে চোরাই মালের সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় এটা আসে চোরাই মালের সংজ্ঞা আছে কোথায় 410 এবার আসেন 411 এগুলো আসলে ইম্পর্টেন্ট তারপর বলে রাখি 411 হচ্ছে চোরাই মাল রাখার পানিশমেন্ট আপনি জানেন যে এটা চোরাইকৃত প্রপার্টি এখন আপনি তারপর এটা কি করলেন আপনার বাসায় রাখলেন তাহলে এর পানিশমেন্টটা হচ্ছে কত 411 3 বছরের শাস্তি। আবার 412 হচ্ছে আপনি ডাকাতির কি প্রপার্টি ওই যে ডাকাতি করার পরে যে প্রপার্টি গুলো ওরা নিল এগুলো আপনার কাছে রাখলো আপনি জানেন যে এগুলো কি ডাকাতির প্রপার্টি তাহলে ডাকাতিকৃত কোনো সম্পত্তি যদি আপনি গ্রহণ করেন এবং নিজ দায়িত্বে রাখেন সেক্ষেত্রে আমার পানিশমেন্ট হচ্ছে লাইফ 10 দেখেন লাইফ 10 এর ব্যাপারটা কিন্তু সব জায়গায় মিল আছে ঠিক আছে প্রমাণ পেয়ে যাচ্ছেন। এবার আসেন 415 হচ্ছে প্রতারণার সংজ্ঞা এখান থেকে দেখবেন প্রবলেম আসবে ধরেন একটা বর্তমান একটা কোম্পানির নাম বলেন একটা প্রমিনেন্ট একটা কোম্পানির নাম বলেন বাটা ঠিক কিনা এটা বাটা কোম্পানি না এখন আপনি কি করলেন এই যে বাটার নাম এটা লোগোটা ঠিক বাটার হুবহু লোগোটা দিয়ে কি করলেন জিনিস বিক্রি করলেন এখন এটা প্রতারণা হবে কিনা হবে মোটেও না ওদের নামের সাথে আপনার নাম মিল নাই তো ভাই কিন্তু 2 নাম্বার একটা আচ্ছা নামে তো মিল নাই কিন্তু এই জন্য লোগো কোনো সমস্যা নাই আসেন এখন দেখেন এখন পরবর্তী আপনি কি করলেন 2 নাম্বার একটা জিনিসের উপর কি ওই যে বাটার অরিজিনাল লোগোটা লাগাই বিক্রি করতেছেন অথবা একটা চাইনা মোবাইল কি করলেন আপনি শাওমির অরিজিনাল মোবাইল বলে কি করলেন বিক্রি করা শুরু করলেন তখন সেটা প্রতারণা তাহলে এই জিনিসটা প্রতারণার সংজ্ঞা আছে 415 এবার আসেন প্রতারণার শাস্তি হচ্ছে 417 একটু মনোযোগ রাখবেন এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট বিষয় আছে তাহলে 415 হচ্ছে আপনার প্রতারণার ডেফিনেশন আর প্রতারণার শাস্তিটা হচ্ছে 417 1 ইয়ার। এখন অনেকের কাছে হয়তো মনে হতে পারে এত কম শাস্তি কেন আচ্ছা তাহলে 1 ইয়ারের সাথে আপনার ফাইনও আছে এগুলো ফাইন সবসময় মাথায় রাখবেন আমি না বললেও ধরে নেবেন যে ফাইন আছে তাহলে শুধুমাত্র প্রতারণার শাস্তি হচ্ছে 1 বছর কিন্তু এবার আমরা দেখবো 416 এটা হচ্ছে কি ছদ্মবেশে অর্থাৎ অন্যের রূপ ধারণ করে যে ইয়াটা করা হয় অপরের রূপ ধারণ করে যে প্রতারণাটা করা হয় সেটা হচ্ছে কত 416 ডেফিনেশন কিসের ডেফিনেশন এটা হচ্ছে অপরের রূপ ধারণ করে কোনো প্রতারণা করা এই যেমন ধরেন আমি কোনো মানে পুলিশের কোনো কর্মকর্তা না কিন্তু আমি নিজেকে পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে কোনো একটা কাজ করতেছি তাহলে আমি অন্যজনের রূপ ধারণ করে প্রতারণা করতেছি এর শাস্তিটা কোথায় আছে 419 তখন শাস্তি হচ্ছে 3 বছর। এখন যে সেকশনগুলো পড়ালাম প্রতারণার এখানে যে 4-5টা এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার আসেন
এবার প্রতারণার মাধ্যমে কি করলেন? সম্পত্তি অর্পণ করতে বাধ্য করলেন, অথবা সম্পত্তি নিলেন, অথবা কোন সম্পত্তির কোন একটা অংশ পরিবর্তন করতে বলেন। প্রতারণার মাধ্যমে কোন সম্পত্তি গ্রহণ করা, তারপর কি যেন, হ্যাঁ, পরিবর্তন করা, তার কোনো একটা অংশ কনভার্ট করা, এরকম যে কোনো কিছু, এগুলো হইলে তখন প্রতারণার মাধ্যমে যদি কোনো সম্পত্তি রিলেটেড হয় তখন 420 চলে যাবেন। প্রতারণার সাথে যদি সম্পত্তি রিলেটেড থাকে তখন 420 চলে যাবেন। পানিশমেন্টটা এর আগে বলে ফেলেছিলাম 7 বছর। এবার আসেন, এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট। ধরেন আচ্ছা হ্যাঁ ওয়েট, এই যে 420-এর প্রতারণা আর হলো যে হ্যাঁ 417-র পার্থক্য কি? ওইটা হচ্ছে অনলি প্রতারণা, কিন্তু এটা এর পরবর্তীটার সাথে একটা প্রপার্টি রিলেটেড থাকবে। সম্পত্তি কি কাউকে সম্পত্তি দিতে বাধ্য করবে, অথবা সম্পত্তির কোন একটা অংশ পরিবর্তন করতে বাধ্য করবে। বুঝা গেছে? তাহলে 406-এর সাথে যে প্রতারণাটা আসে, 420, সেখানে সম্পত্তি হস্তান্তর বা যেটা গ্রহণ ওরকম কিছু কেমনে আসে? কেন? আপনি যে আমাকে টাকা দিচ্ছেন, এই যে টাকা দিচ্ছেন, টাকাটা কি? প্রপার্টি। হ্যাঁ, তো এবার আসেন, তাহলে এখন আমরা দেখবো, দেখেন, ও আচ্ছা, যেটা বলছিলাম, ধরেন আমি আপনাকে একটা কি দিলাম, আচ্ছা এই মুহূর্তে আরেকটা জিনিস মাথায় আসছে। আচ্ছা, তার আগে একটা বলে ফেলি। ধরেন এটা হচ্ছে আমার খামার বাড়ি। খামার বাড়ি তো চিনেন? খামার বাড়ি চিনি। আপনি কি করলেন? রাত্রিবেলা দরজাটা খুলে দিলেন, যা ছিল সবগুলো বের হয়ে গেল। আমার জন্য ক্ষতি কিনা বলেন তো? হ্যাঁ হ্যাঁ। আবার ধরেন আমি আপনাকে একটা মোবাইল ফোন রাখতে দিয়েছি, আপনি ওটা পানির মধ্যে চুবাই ফেললেন, এটা কি? এটা ক্ষতি না? জন্য এগুলো করা যায় তো। হ্যাঁ, আচ্ছা, জায়েজ। এই যে তাহলে ক্ষতির ডেফিনেশনটা ইংলিশে বলা হয় মিসচিফ, বাংলায় বলা হয় ক্ষতি বা অনিষ্ট। একটা ডেফিনেশনটা আছে 425 এ ডেফিনেশন, আর পানিশমেন্টটা আছে 426 এ। একটু আগে ভালো করে দেখে নেন। তাহলে ক্ষতিটার ডেফিনেশনটা আছে 425 এ, 425 এ, আর ইয়াটা হচ্ছে কি 426 এ। 3 মাস, 3 মাস, এটা মাস। আপনার রোল নাম্বার 422 না? জি। কিন্তু বুকের বিষয়ে আপনার ইয়ার সাথে কোনো সেকশন পড়ানো হচ্ছে না, আনফরচুনেটলি। দরকার নাই। এবার গেল। আচ্ছা, 736 থেকে পরবর্তী যেগুলো, এগুলো হচ্ছে যে ঘর ভেঙে গৃহে প্রবেশ করবেন, তারপর শীত কেটে গৃহে প্রবেশ করবেন। এবার কিন্তু ওখান থেকে কোয়েশ্চেন আসছিল, খুব সম্ভবত 447 থেকে কোয়েশ্চেনটা আসছিল এবারের ইয়াতে, কিসে, ইয়াতে কত জানো, না অ্যাডভোকেটশিপ কোয়েশ্চেন থাকলে হয়তো খুঁজলে পাইবেন আপনি, ঠিক আছে? তো ওই কোয়েশ্চেনটা আসছিল। যাই হোক, এখন আজকে এতটুক। ইনশাল্লাহ কালকে প্যানেল কোড শেষ। হয়তো কালকে যদি একটু সময় যদি বাড়াইতে পারি তাহলে প্যানেল কোডের সাথে ইয়াও শেষ করে দিব। কি বার কাউন্সিলিং? হ্যাঁ 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 হ্যাঁ। এরপরে বাকিটা আল্লাহর হাতে। ওকে, তাহলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।